নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর যারা যে খিলাফত মার্চ টু খিলাফত যেটি করলেন, আসলে পুরোপুরি মনোযোগ থাকলে একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে এভাবে খিলাফত প্রতিষ্ঠায় সরাসরি মিছিল বা বিক্ষোভ করতে পারে? এখানে ওটা তো আমি শুধু মনোযোগ নাই, আমি ওই কথাটার সাথে আরও 3-4টা একেবারে পিন পয়েন্ট একটু যুক্ত করি, কারণ যেহেতু বিশেষ করে সাম্প্রতিক নারী নির্যাতন এই পয়েন্টগুলো আসছে তো, এবং একটা আলোচনা যেটা হচ্ছে, আপনি শুধু এটা তো মনোযোগ না, আমি তো অভিযুক্ত করি অন্য জায়গায়। বরঞ্চ আপনি দেখবেন যেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী, যেভাবে উগ্রবাদী শক্তিগুলো তারা মাঠে নামার প্রথম দিন থেকে সুযোগ পেল, তার মধ্যেই যে দলটির কথা বললেন, তারা সমস্ত প্রচার প্রপাগান্ডা করে করলো, তারপরে কোনো খবর নাই পুলিশের। যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন। তার মানে শুধু কি বলবো, নজর নাই না, এ তো মদতদাতা তো অনেক ক্ষেত্রেই তারাই তো মদত দিয়ে এই কাজগুলো করছে। তাহলে যদি এই ধরনের, এটা একটা অভিযোগের জন্য আমি বললাম। একটা আপনি খেয়াল করেন, আমি পুরো উগ্রবাদী শক্তির কথা বললাম। একটা বড় বিষয়, নারীর প্রতি এই সময়কালে কি পরিমাণ বিদ্বেষ ছড়ানো হচ্ছে আপনি দেখেছেন নানা জায়গায়। তা আপনি এই যে নারীর প্রতি সহিংসতা, এই বিদ্বেষ তো ছড়ানো একটা অন্যতম জায়গা হিসাবে আপনি দেখবেন। আপনি এইখানে যে বলছেন যে যেমন ধরেন এই যে আন্দোলনের প্রথম দিকে যারা আন্দোলনকারী শক্তি, তাদেরকে একটা পজিটিভভাবে কাজে লাগানোর বিবেচনা করা হয় নাই। এখন আপনি দেখেন ওই যে যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী নামে, এখন বিভিন্ন জায়গায় যে নৈরাজ্যকর অবস্থার কাজটা করেছে, আপনি কোথাও, আমি জানি না যে খুব ভালো পরিচয় দিয়ে কয় জায়গায় আপনি ভালোভাবে কথা বলতে পারেন। তার মানে আপনি, এর তো একটা প্রভাব আছে সমাজে, এই প্রভাব। এরপরে আপনি দেখেন যে সরকারের, এটা একটু আগে আপনি কথাটা তুলেছেন, কিছু হলে দোষারোপ। তো ওইটা আমরা মজা করে এটা ছাত্র আন্দোলনের সময় বলতাম যে যখন আপনার এই ধরনের পরিবর্তন হয়, তখন এই চেয়ারে বসলে অটোমেটিক্যালি ডান পাশে একটা ড্রয়ার থাকে টেবিলে, ওই ড্রয়ার টান দিলে একটা চশমা পাওয়া যায় কালো, ওটা চোখে দিলে ওই আগের সরকারের চোখে দেখে। আপনি দেখবেন ওই যে বললেন যে প্রথমে হচ্ছে দোষারোপ অন্যদের। তা আপনি খালি সরকার প্রধানের কথা কেন, আমি তো দেখলাম একজন পুলিশের কি বলছে, ঈদের ছুটিতে যাওয়ার আগে নিজের ঘর নিজে পাহারা দিয়ে যেতে হবে। সম্ভবত আওয়ামী লীগের সময় সাহারা খাতুন নাকে একজন কিন্তু একই রকম কথা বলছিল। তাহলে আমি মানে ঘটনাটা হচ্ছে যে আপনি পুরো, তারা তো ব্যর্থতা শুধু না, খালি নজর দেওয়া না, আমি তো নজর তো তারা দিচ্ছে না, বরঞ্চ এই ধরনের কোনো শক্তিকে লালন করে অন্য কোনো, এইদের মধ্যে আমি সবার কথা বলছি না, নিশ্চয়ই কোনো গোষ্ঠীর হয়তো বা আরও দীর্ঘমেয়াদী বাংলাদেশকে একটা সংকটে ফেলার যদি কারণ এদের মধ্যে ইচ্ছা নাও থাকে, কোনো অপশক্তির সেই ছায়া থাকলেই আলটিমেটলি তারা তো তাদের কিরণকের ভূমিকা পালন করছে, যেটা কিন্তু আমাদের গণ-অভ্যুত্থানের চেতনা শুধু ধূলিসাৎ হবে না, ন্যূনতম যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে দীর্ঘ লড়াই আমরা করলাম। কারণ দীর্ঘ লড়াই বারবার বলতে হচ্ছে, অনেকে এসে মনে করে এই 3 দিন 6 দিন, 3 আর 6 36 দিনেই যেন সব করে ফেললো। এইটা তো এর মতো কি বলবো, এই কথা বলতেও ইচ্ছা করে না। এবং দেখেন সেটাও প্রশ্রয় দেওয়া হচ্ছে তো সরকারের পক্ষ থেকে। আপনি আইন শৃঙ্খলা খালি এই জায়গায় না, আপনি ব্যবসা বাণিজ্য, ছোট মানুষের যে দুরবস্থা, এটা তো আপনি চিন্তাই করতে পারবেন না কোথায় চলে গেছে। তাহলে এই সমস্ত জায়গায় সরকারের ন্যূনতম কোনো নজরের জায়গায় দেখছি না। সেইটা দেখতে গেলে যে আলোচনা এখানে আসছে, তাকে পরিষ্কার ভাষায় এই কথাটা বলতে হবে। রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে, যে যদি উনি যেটা বললেন, হ্যাঁ এটাকে আমি পার্সোনালিও সাপোর্ট করি, যে ভালো নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার করে নির্বাচনে যাইতে হবে। আমরা কিন্তু শুধু নির্বাচন চাই না, এই সংস্কারে চাই। আর যদি তারা এই কথাটা আমাদের কাছে বলতে পারতো যে এরকম 1, 2, 3, 4 এগুলো জরুরি, আপনারা আসেন সবাই মিলে যেটা মনে করেন, যেটা হয়তো দলীয় সরকার গেলে করবে না, বলেন কি করতে হবে, তা তো আমাদের তো আপত্তি ছিল না। এ বিষয়ে একটু প্রস্তাবনা আপনাদের কাছে দিয়েছে? কোনো প্রস্তাবনা দেয়নি, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কোনো সেটা আমি তো জানি না, এখন হয়তো সময় আপনি আমাকে দিতে পারবেন না। বরঞ্চ আমি খালি তুলে রাখি, পরে বললে বলবো। আপনি দেখবেন যে ডাউস বই কে পড়তে এত সময় পেয়েছে জানি না, সব মেলায় তো 2,5-3 হাজার অন-4 সাইজের। আপনি এটা পড়ে কোনোদিন পারবেন? তারপরে যে কোশ্চেনিয়ারগুলো এখন ওই যে কি বলে টিক চিহ্নওয়ালা যেগুলো দিয়েছে, সেইটা ইন্টারেস্টিং। আমি একটা ইন্টারেস্টিং, খালি ইন্টারেস্টিং বলতে নেগেটিভ সেন্স বলছি। ধরেন আমাদের একটা প্রধান বিষয়টা কি, নির্বাচন ব্যবস্থা সংস্কার করা না? তো সেই সংস্কার করতে গেলে টাকার খেলা বন্ধ করতে হবে, পেশিশক্তি বন্ধ করতে হবে। মানে মানুষ তো এত বোঝে না কিভাবে ভাই ভোট কেন্দ্রে আমি যাইতে পারবো, আমার যাতে ভয় জানা না লাগে, ঠিক মতো ভোট দেবো, আমার ভোটটা যাতে গোনা হয় এবং সেটা প্রচারিত হবে, তারা সরকার গঠন করবে। আপনি শুনে রাখেন, সংবিধান নিয়ে 71টা কোশ্চেন নেয়ার দিয়েছে, এইটা নিয়ে মানে নির্বাচন সংস্কারের 27টা কোশ্চেন নিয়ে দিয়েছে, তার মধ্যে কিন্তু এইগুলো নাই। আছে অন্যান্য প্রশ্ন,
যেটা সংবিধান ওই যে যেটা বললেন কাটছাট করে কি করা যায় যেটা তাদের এখতিয়ারও নাই। এবং আমাদেরকে তো এখন এটা বললে মানে কি বলবো যে এই আলোচনা একটা সময় লাগে বলতে। তারা যখন এই সংস্কার বিষয়ক কিছু কমিটি করলো আমরা কিন্তু নামটাম না দেখেও বলেছিলাম আচ্ছা ঠিক আছে তোমরা করো। এবং আমাদের সাথে যখন কথা হয়েছিল তখন হয়েছিল তারা যেটা প্রস্তাব দেবে রাজনৈতিক দলগুলো অন্যদের সাথে কথা বলেই তারপরে কতটুকু গ্রহণ করবে সেটুকু করবে। এটা তো এই সরকারেরও প্রস্তাব না, এটা গুটি কয়েক মানুষের প্রস্তাব, কিন্তু এখন নিয়ে আসছে এই প্রস্তাবই যেন প্রধান। তার মানে আমি দেখতে পাচ্ছি তারা নতুন সংকট তৈরি করার কাজটাই করছে। এই যে আপনি বললেন সংস্কারের নামে আজকে তারা এমন একটা বলছে যে সংবিধানের এই 4 মূলনীতি এইগুলো একটা রেখে আর বাকিগুলো সব বাদ দিতে হবে, নতুন সংবিধান লিখতে হবে, নাম সংস্কার কমিটি কিন্তু নতুন লিখতে হবে, জাতীয় সংসদ নির্বাচন না নতুন গণপরিষদ করতে হবে, এবং ওই লেখার মধ্যেই নাকি ফ্যাসিবাদের সব উৎস জড়িত। আরে বাবা আসো তাহলে সেমিনার করো এটাকে নিয়ে, ফ্যাসিবাদ কাকে বলে, কিভাবে তার উদ্ভব হয়, ভালো লেখা থাকলেই খালি কি ফ্যাসিবাদের উদ্ভব হয় না? মানে এই আলোচনা কি কখনো শুনেছেন আপনি? এটা করেন নাই। বরঞ্চ আমি আর একটা ছোট্ট কথা বলি, এই 7 মাসের টক শোতে আপনি কি সংস্কারের কোনো একটা স্পেসিফিক প্রস্তাব নিয়ে আলোচনা তুলতে পেরেছেন? ধরেন আজকেও যদি ধরেন নির্বাচন কোনটা হলে ভালো করা যায় এইরকম একটা পয়েন্ট তাদের প্রস্তাব নিয়ে যদি আলোচনা তুলতেন তাহলে ওনার মত শুনতে পারতেন, আমার মত শুনতে পারতেন, ওনার মত শুনতে পারতেন। এর মধ্যেই তো এরাই ঢুকতে দিল না। বরঞ্চ এই যে নতুন করে যে কোশ্চেনিয়ার পাঠানো সহ অন্য কিছু যেটা করছে তাতে আমরা যারা সংস্কার চাই অবশ্যই চাই, কারণ একই পদ্ধতি তো চলবে না। আপনি আমাদের যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কর্মসূচি আছে, ওনাদের যে 31 দফা কর্মসূচি আছে, অন্যদের আছে, তা সেগুলো কি আমি তো বলি ওনাদের সংস্কারের প্রস্তাবের থেকে আমাদের আরও অনেক বড় সংস্কারের প্রস্তাব। বরঞ্চ তার মধ্যে ওনারা ঢুকতে না দিয়ে নতুন সংকট তৈরি, আমি বলছি ওনারা করবেন কিনা আমি জানি না, কোনো অপশক্তি যদি নতুন সংকট তৈরি করতে চায় তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। সেই জায়গা থেকে দ্রুত বেরিয়ে এসে গণতন্ত্রের যে বিজয়ের পরে আমাদের যে প্রধান কথা ছিল পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে যে যাত্রা শুরু করব, সেই যাত্রা শুরুর জন্য রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুততার সাথে কাজ করা দরকার। যে অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা সবকিছু মিলিয়ে আসলে নির্বাচনটা আশু হওয়া উচিত কিনা খুবই। আর কোনো আমি তো দেখি এই যে আলোচনার সময় নাই বলে বলছি, সরকার আমরা প্রথম আমন্ত্রণে গেলাম 12ই আগস্ট, দ্বিতীয় গেলাম 5ই অক্টোবর। ওই সময় যা বলেছিলাম আমরা মানে আমাদের কথা শুনতে বলি নেই, রাজনৈতিক দলগুলোর কথা যদি শুনতো আমরা, আমার ধারণা সবাই এই পয়েন্টে ঐক্যমত্য, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার করতে হবে। আর এর বাইরে ওই নির্বাচনী কাজ চলবে, আর দেশের জন্য আর কত ভালো কি করা যায় আমরা যতটুকু ঐক্যমত্য হব সেইটা নির্বাচিত সরকার করবে, প্রেশার রাখবে জনগণ। এই ধারাটা যদি করতো তাহলে এটা জানুয়ারির মধ্যেই অনেক কাজ কিন্তু শেষই করে দেওয়া যেত। এটা আজ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দরকার হতো না, কিন্তু দেরি করে ফেলছে। আমি মনে করি যে সরকার যদি নির্বাচনের ব্যাপারে আরও দেরি করে সংকট ঘনীভূত হবে, সামলাইতে পারবে না, যেটা আরও সংকটে পড়তে পারে। সুতরাং আর দেরি না করে দ্রুততম সময়ে নির্বাচনের একেবারে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুক। ওই তারিখ ঘোষণা করলে অন্ততপক্ষে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, কারণ এই সংস্কার নিয়ে কিন্তু বহুদিন ধরে আমরা কাজ করছি, এবং এই যে যাদেরকে বিশেষ করে নির্বাচন সংস্কার কমিটিতে দিয়েছে ওনাদের সাথে আমাদের কাজ করা আছে, রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কতটুকু ঐক্য আমরা কিন্তু জানি, এটা কোনো সংকট না। ওই সময় আমরা সংস্কার করেও নির্বাচনে যেতে পারবো। আর ঐক্যমত্য যতটুকু ওনারা ওনাদের ভালো ভালো কথা বলুক, যে রাজনৈতিক দল ক্ষমতা যাবে না মানলে ওনারা প্রচার প্রপাগান্ডা করুক, কোনো অসুবিধা নেই। কয়েকটি বৈঠকের কথা বলেন, সেখানে আসলে রাজনীতির আলাপ কতটা হয়েছিল? কোনো আলোচনা ওই অর্থ হয় নাই। যদি বলেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, যে কয়টা মিটিং ওনারা ডেকেছেন সবগুলো ছিল ইস্যু ভিত্তিক, কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটু মজা করে বলে যে আমাদের নাকটা একটু লম্বা, আমরা যেখানে যাব নাকটা তো ঢুকাই, নাক ঢুকায় বাড়তি কথা বলেছি, কিন্তু ওনারা শুনতে চাইনি। ওই যে বললাম মানে একটু প্রসঙ্গক্রমে একেবারে 30 সেকেন্ড সময় দেন নিয়ে কি করবে না করবে, আলোচনা না ভয় এইটার জন্য। তখন আমরা বলেছিলাম যে কেউ যেতে নাই, আপনি একটা নীতিমালা করে দল নিরীক্ষণ ব্যক্তিদের নিয়োগ দেন। শেষ বলি, অন্য 5টা আর বলবো না। 5ই অক্টোবর উনি ডাকলেন দুর্গাপূজা এবং ওই যে আনরেস্ট হচ্ছে শ্রমিক অঞ্চলে, এটা কি করবে, সেইখানে লিখিত বাম জোটের পক্ষ থেকে আমরা বলে এসেছিলাম যে আপনারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার ওইটুক করে রাজনৈতিক দলগুলোকে আস্থা নিয়ে কাজের মধ্যে যান, এটা দিয়ে এসেছিলাম, কারণ এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব হিসাবে। কিন্তু ওনারা শুনতে চাননি, বোধহয় কাগজগুলো ফেলে দিয়েছে, এবং এই পর্যন্ত কোনো দলের সাথে আমার জানা মতে কোনো সংলাপ করে নাই এই পর্যন্ত। তাহলে হবেটা কি, যা হওয়ার তাই, এটা তো আমি জানি না, হয়তো ঝুলিয়ে দিচ্ছেন।